পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে লেবানন থেকে ব্যাপক হামলা করছে হিজবুল্লাহ। স্থল অভিযানে গিয়ে এবার বিপাকে পড়েছে ইহুদি সেনাবাহিনী। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহর যোদ্ধারা। পরেই জানাবো ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখালে ফল হবে ভয়ঙ্কর। এছাড়াও জানাবো হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফি উদ্দিন নিহত। জানিয়ে দিব লেবাননের সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে যোদ্ধাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হিজবুল্লাহ, হামাস, হুতি, ইরাকের মিলিশিয়া সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরোই উল্টো। একে তো পথঘাট একেবারেই অচেনা, তার উপর আবার পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে। আর এতেই চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফ এর সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে, ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় লেবানন থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর অতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে। আবার লেবাননের স্থল ভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন পাহাড়ি ও উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয়। আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ শুক্রবারও হতাশজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায়, এতদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনী ২০ জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণ আঞ্চলীয় লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব হামলা সাফল্যও পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মেরোকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত বা নিহত হয়েছে। লেবাননে স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখন চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে তারা। ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখালে ফল কি হবে? ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের সম্ভাব্য ভুলের পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইরানের প্রেসিডেন্ট সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত ছিল যে ইরান যুদ্ধবাজ নয়, তবে তাদের যে কোনো হুমকির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে ইরান। এবারে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমাদের ক্ষমতার একটি ক্ষুদ্র নিদর্শন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিভভ এ প্রসঙ্গে বলেছে, ইরান ইসরায়েলের সম্ভাব্য যে কোনো হঠকারী পদক্ষেপ মোকাবেলায় নিজেদের প্রস্তুত রেখেছে এবং একটি অপ্রত্যাশিত পরিকল্পনা তৈরি করেছে। তাই ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে একেবারে ভিন্ন মাত্রায়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইসরায়েলি নেতাদের সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সত্যই প্রতিশ্রুতি 2 অভিযানের পুনরাবৃত্তি করা হবে। সেই সাথে ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার
রহিম মুসাবিও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে, বলেছে যদি তারা ফের অপরাধ করে তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে কয়েক গুণ বেশি এবং আরও বেশি শক্তিশালী। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ এ প্রসঙ্গে বলেন, সত্য প্রতিশ্রুতি 2 অভিযান সম্পূর্ণরূপে বৈধ এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরান হামলা চালিয়েছে। তবে ইসরায়েল যদি ফের ধৃষ্টতা দেখায় তাহলে ইরানের পরবর্তী জবাব হবে আরও বেশি কঠোর, আরও বেশি মারাত্মক ও ধ্বংসাত্মক। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফি উদ্দিন নিহত। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফি উদ্দিন নিহত হয়েছে। শনিবার সৌদি বার্তা সংস্থা আল হাদাত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্ট গভীর রাতে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে। এতে হাশেম সাফি উদ্দিন আহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়। তবে নিহত হওয়ার বিষয়টি সৌদি বার্তা সংস্থা নিশ্চিত করেছেন, কিন্তু জেরুজালেম পোস্ট এর পক্ষ থেকে তাদের প্রতিবেদন যাচাই করা সম্ভব হয়নি। সূত্রটি আরও জানিয়েছে, গত শুক্রবার দিবাগত মাঝামাঝি রাতে ওই হামলা চালানো হয়। শনিবার সকালে 3 ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে যে সাফি উদ্দিন সহ হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। সূত্র জেরুজালেম পোস্ট। এদিকে লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ এখনও চলছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হওয়ার পর নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বৈরুত থেকে এএফপি জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের আদাইশে পৌর এলাকার আশেপাশে অগ্রসর হওয়ার একটি নতুন প্রচেষ্টা প্রতিহত করে সংঘর্ষ অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা কফার ইউভাল এবং গফর গিলাদি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীও লেবানন সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করেছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাস সহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর উপর চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এরই জেরে ইসরায়েল চলতি বছরের 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত 28 সেপ্টেম্বর তাদের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা দাহিও এলাকায় ইসরায়েলের 12টি বড় হামলার খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে লেবাননে 12 শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দিল রাশিয়া। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দিলেন রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য বিভিন্ন আইনি প্রতিক্রিয়া অনুসরণ করতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুলাইয়ে বলেছেন, রাশিয়া আফগানিস্তানের তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মিত্র হিসাবে বিবেচনা করা হয়। 2021 সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে রাশিয়া ধীরে ধীরে তালেবানের সাথে সম্পর্ক গড়ে তুলছে, কারণ মার্কিন নেতৃত্বাধীন বাহিনী 20 বছরের যুদ্ধের পর সেনা প্রত্যাহার করে নিলেও সংগঠনটি এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় নিষিদ্ধ। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবানকে দেশের বৈধ নেতৃত্ব হিসাবে স্বীকৃতি দেয়নি, তবে চীন এবং সংযুক্ত আরব আমিরাত তার রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে। রাশিয়া 2003 সালে তালেবানকে তার সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেন। এদিকে সরিয়ে দেওয়া আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মস্কোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি মস্কোতে এক বক্তৃতায় বলেছে, কাজাখস্তান এবং কিরজিকিস্তানের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে আগের বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার জন্য একটি স্বাগত পদক্ষেপ। তিনি বলেন, আমরা এই বিষয়ে রাশিয়ার ফেডারেশন উচ্চপদস্থ কর্মকর্তাদের ইতিবাচক মন্তব্যের প্রশংসা করি এবং শীঘ্রই আরও কার্যকর পদক্ষেপ দেখার আশা করি। শুক্রবার পৃথক মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো বর্তমান আফগান সরকারের সাথে ব্যবহারিক সংলাপ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে নিশ্চিত। সূত্র মস্কো টাইমস ও রয়টার্স।